আসসালামু আলাইকুম। সাদত ম্যাথ স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, অষ্টম অধ্যায়ের একটি টপিক, তার নাম হচ্ছে গ্যালভানিক কোষ। তো এই চিত্রটি আমরা এমনভাবে বোঝার চেষ্টা করব বা খুঁটিনাটি জিনিস জানার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটি দেখার পরে তোমার আর কোনো সমস্যা থাকবে। আচ্ছা, তো কথা না বলে আমরা দেখো ক্লাসটি শুরু করি। আমরা তো এই যে গ্যালভানিক কোষ শুরুর জন্য আমরা প্রথমে দুটি পাত্র নিব এবং এই দুটি পাত্রর ভিতরে একটি পাত্র আমরা নিব জিঙ্ক সালফেট এবং অপর পাত্রে নিব আমরা কপার সালফেট। তো জিঙ্ক সালফেটের দ্রবণ যদি আমরা জিঙ্ক সালফেট নেওয়ার পর যদি আমরা ঢাকাই, তাহলে আমাদের জিঙ্ক সালফেট কি হবে, ভেঙে জিঙ্ক 2+ আয়ন এবং সালফেট 2- আয়নে পরিণত হবে। অর্থাৎ এটি আমাদের অ্যাকোয়াস সলিউশন অবস্থায় তৈরি করবে। যখন আমরা কোনো মৌলকে আয়নিত অবস্থায় রাখি তখন সেটি কি হয়, অ্যাকোয়াস সলিউশন বা তরল অবস্থায় পরিণত হয়। বা অ্যাকোয়াস সলিউশন মানে আমাদের কি, অ্যাকোয়াস সলিউশন মানে হচ্ছে আমার তরল অবস্থা বা গলিত অবস্থায় পরিণত হয়। আর এই যে আমরা এই পাত্রে জিঙ্ক সালফেট পাত্রে আমরা কি নিব, একটি জিঙ্ক দণ্ড নিব। কি দণ্ড নিব? জিঙ্ক দণ্ড। ঠিক আছে, এই জিঙ্ক দণ্ড নিব এবং এই কপার সালফেট দ্রবণকে আমরা ভাঙলে কি পাই, কপার 2+ এবং সালফেট 2- দ্রবণ। এবং এই কপার সালফেট দ্রবণে আমরা কি করব, একটি কপার দণ্ড নিব। তো আমরা কি করব, এই জিঙ্ক এবং এই কপার দণ্ডকে কি করব, একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করব এবং মাঝখানে একটি বাল্ব সেট করব। তো করলাম। তো আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করার ফলে আমাদের কি হবে, এই যে জিঙ্ক এবং এই কপারের ভিতরে আমরা সক্রিয়তা শেষ লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই জিঙ্ক এই কপারের চেয়ে অধিক সক্রিয় ধাতু। এই কপার চেয়ে অধিক সক্রিয় ধাতু হওয়ার কারণে জিঙ্ক কি করবে, তার যে ইলেকট্রন আছে, আমরা দেখতে পাচ্ছি জিঙ্কের দুটি ইলেকট্রন আছে, সে কি করবে, দুটি ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার চেষ্টা করবে। সে দুটি ইলেকট্রন ত্যাগ করলে এখানে আমাদের এই কপার সেই দুটি ইলেকট্রন গ্রহণ করবে। যেহেতু ইলেকট্রন এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে বিদ্যুতিক প্রবাহ আমাদের এই দিক থেকে দিয়ে আসবে। মানে ইলেকট্রন যে দিকে চলে, বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিকে চলে। যখন আমাদের ইলেকট্রন চলাচল হয় তখন ওই জায়গায় আমাদের বিদ্যুৎ প্রবাহ হয়। আমরা যদি এই পেন্সিল ব্যাটারি লক্ষ্য করি, এরকম আমরা যদি ছোট পেন্সিল ব্যাটারি দেখবা, একদিকে লাল এবং একদিকে কালো, তো লালটা হচ্ছে ধনাত্মক এবং কালোটা হচ্ছে ঋণাত্মক। যখন এই দুটা প্রান্তকে আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, ব্যাটারির সাথে একটা লাইট যুক্ত করি, তখন এর ভিতরে আমাদের ইলেকট্রন চলাচল হয়। ইলেকট্রন চলাচলের কারণে আমাদের ওই জায়গা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়, যার কারণে আমাদের লাইট জ্বলে। তো আমরা এই বিষয়টুকু বুঝছি যে এই জিঙ্ক দণ্ড, যেহেতু আমাদের এই জিঙ্কটা অধিক সক্রিয় ধাতু, যার কারণে জিঙ্ক কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে এবং কপার কম সক্রিয় ধাতু হওয়ার কারণে সে কি করবে, গ্রহণ করবে। আমরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থিওরি অনুযায়ী মনে করি, তাহলে এটা বোঝার জন্য বলছি, তোমরা অন্য মাইন্ডে নিবা না। আমরা কি, বয়ফ্রেন্ডরা কি করে, সাধারণত টাকা পয়সা খরচ করে এবং গার্লফ্রেন্ডরা শুধু গ্রহণ করে। তাহলে আমরা এই, যেহেতু আমরা এই এখানে জিঙ্ক আমাদের কি করতেছে, ইলেকট্রন ত্যাগ করতেছে এবং এই কপার গ্রহণ করতেছে, সেই জন্য আমরা এটাকে জারণ হিসাবে বিবেচিত করতে পারি এবং এটাকে আমরা বিজারণ হিসাবে বিবেচিত করতে পারি। তাহলে আমাদের এখানে এটি হচ্ছে আমাদের অ্যানোড এবং এটি হচ্ছে ক্যাথোড। তাহলে এটা আমাদের কি, অ্যানোড। তাহলে ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে। তাহলে আমাদের এখানে এই যে জিঙ্ক দণ্ডকে যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি, তাহলে এই জিঙ্ক দণ্ডকে যদি আমরা জুম করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে এই জিঙ্ক দণ্ডের ভিতরে অনেকগুলো কি আছে, জিঙ্ক পরমাণু আছে। ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে 4টা জিঙ্ক পরমাণু দিলাম। আবার এই কপার দণ্ডকে যদি আমরা জুম করার চেষ্টা করি, তাহলে আমরা লক্ষ্য করবো যে এখানে অনেকগুলো কি আছে, কপার আছে। ঠিক আছে, 4টা নিলাম বোঝানোর সুবিধার্থে। আমি মনে করো অনেকগুলা পরমাণু মিলে একটা, মানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে একটা বৃহদাকার জিঙ্ক দণ্ড তৈরি করেছে। তো আমাদের এই জিঙ্ক কি করবে, জিঙ্ক যেহেতু অধিক সক্রিয় ধাতু, এই জিঙ্ক 2+ যেহেতু অধিক সক্রিয় ধাতু হওয়ার কারণে সে কি করবে, দুটি ইলেকট্রন ত্যাগ করে দিবে। যেহেতু ও আমাদের দুটি ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তাহলে আমাদের দেখো এখানে আমরা এবার লিখবো, তাহলে আমাদের এখানে আমরা এই যে জিঙ্ককে আমরা যদি জুম করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এই জিঙ্কের ভিতরে অনেকগুলো জিঙ্ক, ক্ষুদ্র ক্ষুদ্র জিঙ্ক মিলে একটি বৃহদাকার জিঙ্ক দণ্ড তৈরি করছে। এবং এই কপার দণ্ডকে যদি আমরা জুম করার চেষ্টা করি এবং দেখব এই কপার দণ্ডের ভিতরে অনেকগুলো কপার, ক্ষুদ্র ক্ষুদ্র কপার মিলে একটি বৃহদাকার কপার দণ্ড তৈরি করছে। তাহলে এই যে জিঙ্ক আমাদের অধিক সক্রিয় ধাতু হওয়ার কারণে জিঙ্ক কি করবে, দুটি ইলেকট্রন ত্যাগ করবে। এই জিঙ্ক 2+ আমাদের এই জিঙ্ক, তাহলে এখন আমরা লিখবো যে অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া, ক্যাথোডে জারণ অর্ধবিক্রিয়া।
অর্ধ বিক্রিয়া। তাহলে দেখো আমাদের এই যে জিঙ্ক, এই জিঙ্ক যেহেতু সক্রিয় ধাতু, সে কি করবে? দুটি ইলেকট্রন ত্যাগ করবে। জিঙ্ক জিঙ্ক কি করে? সক্রিয় ধাতু হওয়ার কারণে তার কাছে এই দুইটি ইলেকট্রন অতিরিক্ত হচ্ছে, যার কারণে সে কি করবে? দুটি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এই ইলেকট্রন যখন ত্যাগ করে আমরা কি দেবো? মাইনাস চিহ্ন দেবো এবং টু ইলেকট্রন, ইলেকট্রন চিহ্ন মাইনাস। জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করলে কি সে হবে? জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। অপরদিকে ক্যাথোডে বীজাণু অর্ধবিক্রিয়া সংঘটিত হবে। অর্ধবিক্রিয়া সংঘটিত হয়েছে। অপরদিকে আমাদের এই কপার কি করবে? এই কপার সে দুটি ইলেকট্রন গ্রহণ করলে কি ইলেকট্রন যখন গ্রহণ করবে প্লাস, কারণ এই ইলেকট্রন তো ওর না, ও আরেকজন থেকে দুই যোগ করে নিয়ে এসে, তাহলে কপার দুটি ইলেকট্রন গ্রহণ করে কি হবে? আমাদের কপার 2+ আয়নে পরিণত হবে। তাহলে আমরা এই বিক্রিয়াটিকে যদি যোগ করি তাহলে আমরা সার্বিক কোষ বিক্রিয়া কি পাচ্ছি? দেখো, সার্বিক কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া, সার্বিক কোষ বিক্রিয়া আমরা পাচ্ছি এই জিঙ্ক এই কপার যোগ করলে কি পাই আমরা? জিঙ্ক প্লাস কপার, প্লাসের ইলেকট্রন মাইনাস ইলেকট্রন কাটা যায়, তারপরে এই অ্যারোসিন দেব, তারপরে জিঙ্ক 2+ প্লাস কপার 2+। তাহলে আমরা এটুকু পাচ্ছি। এখন দেখো আমরা যদি প্র্যাকটিক্যালি এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি তাহলে কি বুঝবো? এখানে জিঙ্ক যেহেতু অধিক সক্রিয় ধাতু, সেহেতু জিঙ্ক কি করবে? সে দুটি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এই জিঙ্ক যখন দুটি ইলেকট্রন ত্যাগ করবে তখন এই জিঙ্ক আর জিঙ্ক থাকবে না, এই জিঙ্ক কি হবে? জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। তো দুইটি ইলেকট্রন ত্যাগ করলে দুটি ইলেকট্রন এই দিক দিয়ে ভাবে যাচ্ছে, আর বিদ্যুৎ প্রবাহ করে এই দিক দিয়ে আসতেছে। তাহলে দুটি ইলেকট্রন যখন এইদিকে আসলো, আসার পরে এখান দিয়ে আসার পরে আমাদের এই যে এই দুটি ইলেকট্রন কি করবে? এই কপার 2+ গ্রহণ করবে। গ্রহণ করার পরে এই কপার 2+ আর কপার 2+ থাকবে না, সে কি হবে? কপারে পরিণত হবে। তো আমাদের এখানে এই কপার যোগ হবে। আবার এই জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করার ফলে এই জিঙ্ক আর জিঙ্ক থাকবে না, এই জিঙ্ক কি হবে? জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। তো এই দুটি ইলেকট্রন এখান দিয়ে পরিবাহী তার দিয়ে আসবে, আসার পরে এই যে এখানে কপার 2+ আছে না, এই কপার 2+ এই দুটি ইলেকট্রন গ্রহণ করে সে কপার আয়নে পরিণত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আমাদের এই যে এই কপার দণ্ডটি কি হচ্ছে? বড় হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে যদি হয় একসময় আমাদের এটা সেকেন্ড হয়ে যাবে, এটা মোটা হবে। তো এই জিনিসটাকে আমাদের ব্যালেন্স করার জন্য এই জায়গায় আমাদের কি লবণ সেতু ব্যবহার করা হয়। তো লবণ সেতুর এই মাথার তুলা লাগানো থাকে। তো আমাদের কি করে? এখানে যেহেতু আমরা দেখো এই ইলেকট্রন গুলো আমাদের এদিকে চলে যাচ্ছে, তাহলে ইলেকট্রন ঘাটতি করতেছে না, যার কারণে এখানে আমরা এই লবণ সেতুর ভিতরে এখানে আমরা পটাশিয়াম ক্লোরাইড যোগ দিচ্ছি। অনেকগুলো লবণ, পটাশিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম সালফেট, বিভিন্ন ধরনের লবণ, যেহেতু আমরা যে কোনো একটি লবণ নিলেই হবে। যেহেতু আমরা এখানে কি নিয়েছি? পটাশিয়াম ক্লোরাইড। তো পটাশিয়াম ক্লোরাইড যেহেতু আমাদের এখানে অ্যানায়নের সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা যেহেতু আমাদের হ্রাস ঘটতেছে, সেহেতু আমাদের কি করবে? এই ক্লোরিন আয়ন এই দিকে এসে আমাদের সেই সমতাকরণ মানে ব্যালেন্স করবে, মানে এইদিকে আয়নের সংখ্যা বৃদ্ধি করবে। এবং এইদিকে যেহেতু আমাদের ধনাত্মক আয়নের সংখ্যা কমতেছে, এবং এইদিকে পটাশিয়াম এসে সেই পটাশিয়াম মানে এই ধনাত্মক আয়নের সংখ্যা বৃদ্ধি করবে। তো এইভাবে আমাদের বিক্রিয়াটি চলতে থাকবে। তো আমরা একটি জিনিস মনে রাখবোই, যদি আয়নিত অবস্থায় থাকে, যেমন এখানে আমি বলছিলাম জিঙ্ক 2+, তো এটাকে আমরা লিখবো একীয় মানে অ্যাকোসিলেশন, এবং জিঙ্ক যদি এইভাবে থাকে তাহলে ওটাকে আমরা লিখবো সলিড। তো এই ক্লাসটি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, যে কোনো টপিক বুঝতে তোমার কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। খোদা হাফেজ।